নর্থ বেঙ্গল এবং সাপ খুব ওতপ্রোতভাবে জড়িত। নর্থ বেঙ্গলের পাহাড়, পর্বত, নদ নদী, চা বাগান এই সবের মতো সাপও খুব সাধারণ একটি বিষয়। ওনাটা একবার রেস্কিউ করতে গিয়ে কুবরা একটা চোখের মধ্যে স্প্লিট করে ঢুকতে, তখন না এইটাতে এই মুড়ার ভিতরে ঢুকতে, মুড়ার ভিতরে নাকি হসপিটালে গাফিলতি হলো, সে কারণটা খুঁজতে আমি তার বাড়িতে যাই। যদি নাও আসে সাপটা চলে যেতে পারে। বরাদ আছে তো। হ্যাঁ, কিছু কিছু মানুষের জন্য সাপ অত্যন্তই ভয়ের একটি ব্যাপার, আবার কারোর জন্য সাপ ইজ জাস্ট আ স্ট্রেট কল টু ওয়ার্ক। উত্তরবঙ্গ, যা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, কুচবিহারের মতো বেশ কিছু জেলা নিয়ে গঠিত, জীববৈচিত্র্যের এক অদ্ভুত কেন্দ্রস্থল। উত্তরবঙ্গের পরিবেশ অর্থাৎ জঙ্গল, চা বাগান, নদী তীর সবই সাপের আদর্শ বাসস্থান। কিন্তু আমাদের মাথায় যখন সাপ আসে বা সাপের কথা আসে, তখন আমাদের মাথায় আসে বিভীষিকা, ভয়, চাঞ্চল্যকর পরিস্থিতি। আদৌ কি সেগুলো সত্যি? মনে হয় না। আমরা আজ আপনাদের সামনে কিছু পরিসংখ্যান, কিছু তথ্য দিয়ে আপনাদের এই হয়তো ভ্রান্ত ধারণাটাকে ভাঙানোর চেষ্টা করব। উত্তরবঙ্গে প্রায় 50 থেকে 60 প্রজাতির সাপ পাওয়া যায়, কিন্তু আশ্চর্যের তথ্য হলো এর মধ্যে মাত্র 4 থেকে 5টি প্রজাতির সাপই বিষধর। 2023 সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্টে বলা হয়েছে ভারতে প্রায় 300টিরও বেশি সাপ পাওয়া যায়, এর মধ্যে মাত্র 15% সাপই বিষধর। 2025 সালের একটি সাম্প্রতিক জরিপ অনুসারে নেচার জার্নালে প্রকাশিত ভারতে বছরে প্রায় 7,000-এরও বেশি সাপের কামড়ের ঘটনা রেকর্ড করা হয়, যার মধ্যে মৃত্যুর হার প্রতি 1 লক্ষ জনে 0.33%। 2024-25 সালে ভারতবর্ষে সাপের কামড়জনিত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে 485টি, যা গত বছরের তুলনায় ছিল দ্বিগুণ। তবে এই পরিসংখ্যানগুলো শুধু সংখ্যা নয়। একজন মানুষ, সে গরিব হোক চাই ধনী, সমানভাবে তাদের কার্যকলাপ, তাদের জীবিকা প্রভাবিত হয়। কিন্তু আমার মনে হয় এই যত ধরনের ঝুঁকি আছে তা আমরা প্রতিরোধ করতেই পারি। ইভেন আমরা যদি সঠিক জ্ঞান এবং সচেতনতা বৃদ্ধি করি, তাহলে এই প্রবলেমের হার আমরা 50% অবধি রিডিউস করতে পারি। যদি আপনার ঘরে একটি সাপ ঢোকে বা আপনি যদি প্রাণীটিকে কোথাও থেকে উদ্ধার করতে চান, আপনার দরকার একটি স্নেক রেস্কিউয়ারের। তেমনই একজন মানুষ তপন কুমার দেব। আচ্ছা তপন বাবু, আপনি কোন পেশার সাথে যুক্ত? অ্যাকচুয়ালি আমি অনেক বছর আগে আমি কলকাতাতে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। বিশেষ কোনো কারণে সেটা ছেড়ে দেওয়ার পরে আমি বাড়িতে আসার পরে যখন আমি রেস্কিউ স্টার্ট করি, আমার এলআইসিতে কাজ করতাম, এলআইসির এজেন্সিতে। সেটা এখন না করার মতোই, মানে সারাদিন এত ব্যস্ত থাকি এসব নিয়ে যে আমার ওটার এখন নেই বললেই চলে। আচ্ছা, আপনি তাহলে এখন কোন কাজের সাথে যুক্ত? এখন আমি ঘুম থেকে উঠে শুধুমাত্র যত সমস্যা, শুধু এই সাপ উদ্ধার না, হসপিটালে কোনো রুগী মানে খুব খারাপ অবস্থা, হয়তো বাড়ির লোক ফোন করলো, সেই সময়টায় পাশে দাঁড়ানো, তারপরে কোথাও মারা গেছে, কি কারণে মারা গেল সেখানে যাওয়া। জেলাতে যত মৃত্যু হয় প্রায় বেশিরভাগ বাড়িতেই আমি যাই। দু একটা যদি আমি ঠিকানা না জানা থাকে বা আমার খবর না থাকে, আমি গিয়ে মৃত্যুর কারণ খুঁজি। সেটা হচ্ছে মৃত্যুটা কি তার দেরি করার কারণে হয়ে গেল, না হসপিটালে যাওয়ার পর অ্যান্টিভেনাম পেলো না, নাকি হসপিটালে গাফিলতি হলো, সে কারণটা খুঁজতে আমি তার বাড়িতে যাই। তাই এটাতেও প্রচুর সময় লাগে, দূরে দূরে যাই, সারাদিনই ব্যস্ত থাকি এসব নিয়েই। কোথাও হয়তো কোনো কুকুরের কামড় হয়ে গেছে, জলাতঙ্ক নিয়েও একটু কাজ করি। আচ্ছা, র্যাবিস নিয়ে অনেকদিন ধরেই করি। সে সঠিক সময় ভ্যাকসিন দিল কিনা, যদি ভ্যাকসিন না পায় সে ভ্যাকসিনের ব্যবস্থা করানো করি, এসব নিয়েই থাকি আর কি। আচ্ছা, এসব কাজে আপনাকে কি কি উৎসাহ করলো? আমি তখন বিকম ফার্স্ট ইয়ারে পড়ি। আমার বাবা স্কুল টিচার ছিলেন, স্কুলের টিচার। বাবা স্কুল থেকে কেবল বাড়িতে আসে, আর আমি সেদিন কলেজ যাইনি, আমি শুয়েছিলাম, হঠাৎ হট্টগোল এই বাড়িতে। আচ্ছা, এই যে মন্দিরটা দেখছেন, হ্যাঁ, এই মন্দির থেকে একটা বক্ষু সাপ বেরোনোর পর ওটাকে নিয়ে ভিড় হয়ে, মানে কেউ মারবে এরকম একটা বিষয় ছিল। সেটা ছিল 1995। হ্যাঁ, আমি তখন সাপ সম্বন্ধে কিছু জানতাম না, যে মারবে,
আমি খপ করে লেজটা ধরলাম না জেনে, কিন্তু একদম না জেনে। তারপরে ওইখান থেকে আমি আমার ওই বাগানটায় কোনো রকম নিয়ে যাই, ওখানে রিলিজ করি। আমি একটা কিছু ফিল করলাম, মনে হয় কিছু একটা ভালো কাজ করলাম। তারপর থেকে আমার ইন্টারেস্ট নিজে থেকেই। তারপরে একটা সময় গিয়ে দেখলাম সাপের কামড়ে প্রচুর মানুষের মৃত্যু হয়, বুঝতে পারলাম। কামড় বেশি হতে শুরু করলো, মৃত্যু ভালোই হচ্ছিল। তারপর হসপিটালের সঙ্গে একটু যোগাযোগে থাকলাম। আস্তে 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 বুঝতে পারলাম আমি যখন, যে এই সাপ মারাটা একটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে মানুষ মারা যায় সেটাই সমস্যা। তারপর থেকে এই সচেতনতার কাজ একটু ভালো করে করতে শুরু করলাম, স্কুল কলেজ, বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের নিয়ে, বিভিন্ন পাড়ায় পাড়ায়। তারপর আস্তে আস্তে এখনও মৃত্যু হয়, যে মৃত্যু কমে গেল সেটা না, এখন কামড়ই বেশি হয়, কারণ সাপ এখন লোকালয়ে বেশি। মানুষ সেভাবে চলে না, সাবধান হয় না, সচেতন হয় না, হওয়ার চেষ্টাও করে না। তার মধ্যে যা হয়, কিছু বাঁচানো সম্ভব হচ্ছে, কিছু হচ্ছে না। আচ্ছা, আপনার এই কাজে কি পরিবার ভয় পায়? না, পরিবার যদি ভয় পায় তাহলে আমি সমাজে কি করে কাজ করব? আমি যদি আমার নিজের পরিবারকে ঠিক করতে না পারি, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ সাপের সাথে স্বাভাবিক। সাপ মানুষ সহাবস্থানে মানে একসাথে থাকাটা বিশ্বাস করে, যে আমরা পাশাপাশি থাকবো, সাবধানে থাকবো। আচ্ছা, গভর্নমেন্ট বা সাধারণ মানুষের কোনো সাপোর্ট আপনি পেয়েছেন এই কাজে? এইবার সাপোর্ট মানে গভর্নমেন্ট সাপোর্ট তো কিছু না, হ্যাঁ। পাড়ার মানুষ, এলাকার যেসব এলাকায় কাজ করি সেই সব এলাকার অনেক মানুষ পাশে আছে বলেই আমি বিগত এত বছর ধরে, গোটাটা জীবন ধরে আমি কাজ করতে পারছি। প্রতিদিনই প্রচুর কল হয় চারদিক থেকে। হ্যাঁ। আমার জানাই আছে যে আমার সকাল থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ। তা আবার যখন সকালবেলায় ঘুম থেকে উঠে একটু লেটে উঠি, উঠে যদি ফোন আগেই চলে আসে তাহলে আগেই উঠে যাই। ঘুম থেকে উঠেই সকালের চা খাওয়া, একটু মুখ টুক ধোয়া, এসব করে তারপরে যদি কোনো ফোন আসে, আমি শুধু জামা কাপড়টা পরি আর স্টিকটা হাতে নিই। এগুলো বাড়ি, তাহলে এগুলো কি? তাহলে এগুলো তো সাপ কোথায় থাকে? ওই যে দেখতে পারবো না, এরকম জায়গায় সাপ থাকে। বাড়ির চারদিকে যদি এরকম জঙ্গল থাকে তাহলে তো মুশকিল। সুন্দর হচ্ছে। কর এগুলো কর। চারটে কর। টেনশন কিছু নাই এখানে। আগে আগে এগুলো কর, এগুলো কর, এগুলো পরে এখানে পরে হাত দে। আরে দেখলে পাবি না ওগুলো। আগে নিজের গুলা কাট, নিজের গুলা সরা আগে। আস্তে এদিক দিয়ে লাগবে আবার পিছন দিকে। ওদিক থেকে তাহলে গর্ত দেখতে পারবি। একটা দিকে গেছে, আরেকটা জানাই কর। এদিক থেকে করলে হবে না, গর্তর মুখ বের করে ওদিকে যেতে হবে তোর। গর্ত দেখবি কেমন করে? ওই পেশে যা। হ্যাঁ, এখন আস্তে আস্তে চালা, আস্তে আস্তে। হ্যাঁ, হ্যাঁ, কতই সস্তা, তোর কুড়ালের খুবই থাকবো সাপ। ওই যে গর্ত দেখ কত বড়। কত বড় বড়? রাজি না, বাড়িতে না, এক জায়গায় আছি। রাজীব বাড়িতে নাই। ও আচ্ছা, একটু দেখে রাখতে বল, দেখে রাখ। এই পিছনে সর সর, পিছনে মাল, পিছনে সর। ওই যে ওই যে ওই যে যাচ্ছে, দেখো দেখো। আস্তে আস্তে ওদিকে টেনে নে, আস্তে আস্তে। সাপ আছে ওইখানে। ছোট্ট রাস্তা না। এটা হ্যাঁ হ্যাঁ, বাস বাস বাস। এই মালিক সরো সরো, সরে যাও বলছি। কাটবে না, পরাজ আছে তো। হ্যাঁ, এটা এটা দাঁড়াস।
হ্যাঁ আরেকটা ছিল তো, এইটা না তো, এটা ছোট তো, এটা ওর বাচ্চা বোধ হয়। হুম, এই বড়টা ধরে রে, ছোটটা বড়টা এখানে ছিল। কালারই মিল হচ্ছে না এটা ওইটা না, হ্যাঁ না না, এটা কালার মিল হচ্ছে না তো, এটা কালারটা একটু কালো, ওটা একটু সাদা সাদা ছিল। না লেজে কাটা আছে? না এটা কি কোনো মানুষের অসুবিধা আছে পাশাপাশি থাকলে? না না, আচ্ছা, দাঁড়া সাপ বিষহীন সাপ, এটা কামড় দিলে কিছু হয় না, এটা লেজ দিয়ে বাড়ি দিলেও কিছু হয় না, এটা বাড়ির পাশাপাশি যদিও থাকে তাতে কোনো ভয়ের কোনো কারণ নেই। আর যদি মনে করি আমি সাপ দেখে ভয় পাই, সাপ আমার বাড়িতে দেখতে যাই না, তাহলে প্রথমত ঘরের মধ্যে সাপের খাবার রাখা যাবে না। সাপ কী কী খায়? পোকামাকড়, ইঁদুর, ব্যাঙ, হাঁস মুরগি, পায়রার ডিম, বাচ্চা এসব খায়। এসব যদি আমার বাড়িতে না থাকে তাহলে সাপ আমার বাড়ির দিকে তাকায়ও দেখবে না। তারপর যদি দেখে এরকম জঙ্গল আছে চারধারে, তাহলে সাপ কোথায় থাকে আমরা দেখতে পারবো না। এরকম একটা অপরিষ্কার জায়গায় শরীর লুকাতে পারবে, এরকম একটা জায়গায় সাপ থাকে। তাহলে যদি বাড়ির চারদিকে যদি এরকম পরিবেশ থাকে, আবার সাপ দেখেও যদি ভয় পাই, তাহলে কি করে হবে? বাড়ি পরিষ্কার করতে হবে। এটা যদি গোখুর হতো তাহলে সমস্যা ছিল, ওটা বিষধর সাপ, কিন্তু এটা বিষহীন সাপ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। জমানোর তো বিষয় নাই, দেখারও বিষয় নাই। না চিনলে তারপরে তোমরা যদি কাজ তোমাদের ঠিকঠাক করে না করো তাহলে কি করে হবে? সারা বছর বলে যাবো বাড়ির চারধার পরিষ্কার রাখতে হবে, তোমরা জঙ্গলই করে রাখবা, তাহলে তোমাদের দেখায় কি হবে? ভিড় করে কি হবে? তোমাদের বলেই বা কি হবে? হ্যাঁ, সারা জীবন চলে গেল, তোমরা আর শুধরাইলে না। বাড়ির চারধার পরিষ্কার করতে হবে। এখন সাপের কামড় আজকাল একটু বেশি হয়, তার কারণ হচ্ছে সাপ এখন লোকালয় ঘেঁষা হয়ে গেছে সব। বাইরে সাপের খাবারের অভাব, বাড়ির হাঁস মুরগি পায়রা কোনো ব্যাঙ ইঁদুর এর উপর ভরসা করে বাড়ির দিকে সব চলে আসছে। তাই কি করতে হবে? বাড়ির চারধার পরিষ্কার করতে হবে, ঠিক না? রতন দেখো কোথাও ছেড়ে আসো এটা। আচ্ছা, এটাকে কোন পাশে দেই গো? পিছনে কি জঙ্গল আছে? হ্যাঁ, সব একদিকে না, সব একদিকে না। আমি যেখানেই ছাড়ি, আমি যদি ওই জায়গাটা যদি ঠিক না হয়, ওই যে পাশের জায়গাটা, আমি যদি এটাকে অনেক দূর নিয়ে যাই চিলাপাতা ফরেস্টে, কথার কথা, তাহলে আরেকটা সাপ আসবে এখানে। জায়গা ঠিক করতে হবে, জায়গা। হ্যাঁ, জায়গাটাকে ঠিক করতে হবে। বাড়ি চারধার সবাই পরিষ্কার করো, তাহলে কোনো সমস্যা থাকবে না। বাড়িতে চেরাই কাঠ, ইট, লাকড়ি, পোয়াল এসব যদি থাকে, তাহলে এই সময়টা ঠান্ডার সময় যখন তাপমাত্রা কমে যায় তখন সাপ ওই সব জায়গায় ঢুকে পড়ে। আবার যখন না এত দৌড়ে আচ্ছা আচ্ছা যা হয়েছে, এই পরীক্ষা হয়েছে না? ভালো হয়েছে না? হবে না, আশা করা যায় না? ঠিক আছে, যা। একটু খসখস করে তিন তেল খেয়ে মাটিতে যদি থাকে তাহলে ঠান্ডা, এখন যদি পোয়ালে থাকতো তাহলে নিশ্চয়ই ঠান্ডা থাকতো না, তাই না? সাপ নিজের যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ করতে পারে না। সাপ হচ্ছে বাইরের তাপমাত্রার উপরে, বাইরে কত তাপমাত্রা আছে সেটাই সাপের তাপমাত্রা। না, ওটা বড় ঢুকে গেছে, ওটা কোনো বিষয় না। দাঁড়া সাপ তো আমি দেখছি তো জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, ওটা ওখানে গর্ত ছিল, আমি তো জানি না। আমি হচ্ছে জঙ্গলটা একটু পরিষ্কার করে দিয়ে হাত ঢুকাই, তারপর দেখি ওখানে গর্তে ঢুকে গেছে, প্রচুর গর্ত আছে এখানে। ওই জায়গাটাকে কি করতে হবে শোন, ওই বাড়িটা তোর না, পাশেরটা জায়গাটা কার? জায়গাটা জমিটার মালিককে নীরেন্দা, তাহলে তো পরিষ্কার করতে হবে। হ্যাঁ, তাহলে তো গোখুরও আছে, কাঠ থাকলে গোখুর সাপ থাকবে। তাহলে কি করতে হবে? তোমাদের বাড়ির চারধার পরিষ্কার করো। যদি কেউ করে না দেয়, নিজেদের বাঁচার জন্য, নিজেদের ভালোভাবে থাকবার জন্য নিজেরা পরিষ্কার করো।
আমি এই জাস্ট ঘর থেকে বেরোচ্ছিলাম তো, বেরোনোর সময় দেখি যে সামন দিয়ে সাপটা যাচ্ছে। তারপরে ওর পেছন পেছন আমি আসি, কোথায় যায় না যায়। তারপরে দেখি সাপটা, মানে আমি ভাগানোর চেষ্টা করছি, তথাপিও এই যে চিপায় চলে আসলো। চিপায় এসে থাকায় আমি তপনদাকে ফোন করলাম। মোটাও ছিল একটা যেটা ওই যে হাঁস খাইছিল না, হাঁস খাওয়ারটা তো বিশাল বড়। তক্তাটা টান দে না, টানতে পারিস নাকি তক্তাটা? দাদু তক্তাটা টান তো, ফিক্স করা নাকি দেখ না। দেখছিস এটা গোখরো, হ্যাঁ গোখরো, ও বাবা। হুম, মানে বিষটা আছে অবশ্য। বিষ তো আছে, ছোট হোক বড় হোক। এটা তো মারাত্মক বিষ। যাও যাও, ফ্ল্যাশলাইট অন করছি, আমাদের মতো যাও। ও এদিক দিয়ে আসতেছিল, এই যে এদিক দিয়ে, আমি ওই জায়গাটায় দেখা হয়েছে। এই সময়টায় সাপেরা একটু গরম জায়গায় খুঁজে, তারপর বাইরে তাপমাত্রা যখনই একটু কম থাকে তখন ওই তাপমাত্রা ওদের নিজের শরীরে তাপমাত্রা কমে যায়, তখন একটু গরম জায়গায় খুঁজে শরীরে তাপমাত্রা ঠিক রাখার জন্যে। তাই যে জায়গাটায় তাপমাত্রা ঠিকঠাক পাবে, মানে ঠান্ডা পৌঁছবে না, এমন সব জায়গায় সাপ কিন্তু ডেরা করে। তা বাড়ির চারধারে বা বাড়ির মধ্যে যদি এরকম জায়গা থাকে যেখানে সাপ শেল্টার নিতে পারবে, তাহলে কিন্তু এই সময়টা সাপ প্রায় দিনই বাড়িতে ঢুকতে শুরু করবে। তাই জায়গাটা ঠিক করতে হবে, জায়গা ঠিক করলে সমস্যা মিটে যাবে। আচ্ছা, মানুষ সাপকে শত্রু হবে তার কারণ হচ্ছে সাপের কামড়ে মানুষ মারা যায়। কিছু বিষধর সাপ কামড় দিলে যদি সে সঠিক সময়ে হসপিটালে না যায় তাহলে মারা যায়। এই মারা যায় বলে সাপকে শত্রু ভাবে, কিন্তু মারা তো যায় অনেক কারণে। ইলেকট্রিসিটিতে শক খেয়ে মারা যায়, বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, তাদের তো শত্রু ভাবে না। তাই সাপ সম্বন্ধে এই কিছু ভুল ধারণা থেকে মানুষ সাপকে শত্রু ভাবে। তাই প্রত্যেকটা মানুষ যখন সাপ সম্বন্ধে জানবে, তখন বিষয়টা জানবে সাপের কী গুরুত্ব আছে, সাপ পরিবেশে কতটা মানে আমাদের উপকার করে, আর সাপের কামড়ে মৃত্যু হয় না, কিছু ভুল থেকে মৃত্যু হয়, তখন আর শত্রু ভাববে না। আমাদের দিক থেকে অসচেতনতার জন্য আর কি। একদম। আচ্ছা, সাপ সম্বন্ধে সঠিক ধারণা না থাকার জন্যই সাপকে মানুষ শত্রু ভাবে। আচ্ছা, আপনার উদ্ধার করা সাপগুলির পরবর্তী পরিণতি কি হয়? যেগুলো আপনি উদ্ধার করেন তারপর কি করেন তাদেরকে? ঘর থেকে বের করি, মানুষের ঘরে যখন সাপ ঢোকে। হ্যাঁ, এখন তো বেশিরভাগ মানুষ সাপ চেনে কোনটা বিষহীন কোনটা বিষধর। বেশিরভাগ ক্ষেত্রেই বিষধরের ক্ষেত্রে উদ্ধার করতে যাই। উদ্ধার করি, ঘর থেকে বের করব, এই যে ঘরের বাইরে এইভাবে ছেড়ে ওর দিই। জায়গায় ও চলে যাবে। আচ্ছা, মানে লোকাল আমি যেসব জায়গায় কাজ করি, হ্যাঁ, আমি নিজে যেমন বিশ্বাস করি, হ্যাঁ, এলাকার মানুষও বিশ্বাস করে যে লোকালয়ের এগুলো লোকালয়ের সাপ লোকালয়েই থাকবে। যখন ঘরে ঢুকবে তখন সমস্যা, ঘর থেকে বের করে বাইরে দিয়ে দিব, ব্যাস হয়ে গেল। যে লোকালয়ে সাপটি পাওয়া যাচ্ছে আপনি সেই লোকালয়ে সাপটি ছেড়ে দেন? হ্যাঁ হ্যাঁ, আমি কেন বাইরে নিয়ে যাব? হুম, আমি যদি মনে করি এখন চিলাপাতা ফরেস্ট বা রসমতি ফরেস্টে নিয়ে যাব, হুম, সেটা তো অনেক দূরে। হুম, এই সাপটাকে আমাকে বাঁচানোর জন্যে, সে সাপটাকে মারবে না, আমাকে বাঁচানোর জন্য ডাকলো, হুম। আমি সেটাকে উদ্ধার করলাম। উদ্ধার করার বাঁচানোর উদ্দেশ্য হচ্ছে সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তো কোন পরিবেশের? যে পরিবেশে সাপটা আছে সেই পরিবেশের। আমি যদি এইখান থেকে তুলে তুলে নিয়ে সব চিলেপাতায় ছাড়ি, ঠিক আমি একটা এলাকার লোক তুলে তুলে নিয়ে আপনার বাড়িতে যদি প্রত্যেকদিন একটা করে ঢোকাতে শুরু করি, আপনার বাড়িতে যে সমস্যাটা হবে, আর একটা সাপকে যদি আমি মানে প্রতিদিনে যদি উদ্ধার করে করে একটা নির্দিষ্ট জায়গায় ফরেস্টে গিয়ে সাপ ছাড়তে শুরু করি, একই ঘটনার সামিল, একই রকম হবে ঘটনা।
দেখুন, সাপ আমাদের চারিপাশে থাকে, তারা আমাদের একটা অংশ। আপনি চাইলেই তাকে শেষ করে দিতে পারবেন না, এবং করা উচিতও নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করে তারা। কিন্তু তাই বলে তার মানে এই না যে তাকে দেখে ভয় পাওয়া উচিত না। অবশ্যই তাকে দেখে ভয় পাবেন। এবং কিছু কথা মাথায় রাখবেন, বিষধর সাপ এবং নির্বিষ সাপ চেনার কিছু উপায়ও রয়েছে। ধরুন, আপনি একটি সাপ দেখলেন এবং তার মাথা যদি ত্রিকোণাকৃতির হয়, অথবা দেখবেন একটু চ্যাপ্টা আকৃতির হয়, তাহলে জেনারেলি তারা বিষধর হয়। বিষধর সাপেদের জেনারেলি চোখে একটা স্টার কাইন্ড অফ শেপ থাকে, এবং এরা জেনারেলি একটু মোটা ধরনের হয়, এবং এদের লেজ, সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে লেজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যেমন আপনি যদি কালাচ দেখেন আর দারাজ দেখেন, এদের মাঝখানকার খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে কালাচের লেজ চট করে শেষ হয়, তো কালাচ বিষধর। এবং যখন যদি আপনি কখনো এইরকম সাপের সম্মুখীন হন, মাথায় রাখবেন হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ সে নির্বিষ কিনা সেটা জানাও জরুরি। এবার নির্বিষ সাপেদের কিছু বৈশিষ্ট্য। এদের মাথার দিকটা লম্বাটে ও চ্যাপ্টা, চোখের মণি গোলাকার, শরীরটা কিছুটা লম্বাটে ও লেজের দিকটা ধীরে ধীরে শুরু হতে থাকে। এরা খুব দ্রুত চলাচল করে। তবে কোবরা ও ক্রেট এর ব্যতিক্রম। এরা খুব দ্রুত চলাচল করে এবং এদের চোখের মণি গোলাকার। তবে আমরা বলবো আপনাদের সাপেদের থেকে দূরে থাকাই শ্রেয়। এবার আসি বাড়িতে সাপ ঢুকলে কী করবেন। প্রথমত, একদমই আতঙ্কিত হবেন না, কিছু ছোট্ট পদক্ষেপ নেবেন। যেমন, শান্ত থাকুন, সাপদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, কমপক্ষে 6 থেকে 8 ফুট। বাড়ির শিশু এবং পোষ্যদের নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলুন। সাপটিকে পর্যবেক্ষণে রাখুন, সাপটি বেরিয়ে যাওয়ার জন্য একটি রাস্তা খোলা রাখুন, বাড়ির দরজা জানলা খুলে দিন। এই সময়কালে সাপটিকে একদমই বিরক্ত করবেন না এবং খুব শীঘ্রই সাপ উদ্ধারকারী দলগুলির সাথে যোগাযোগ করুন। যদি কখনো সাপেদের সম্মুখীন হয়ে পড়েন, কিছু জিনিস এড়িয়ে চলার চেষ্টা করবেন। প্রথমত, সাপটিকে মারার বা ধরার চেষ্টা করবেন না। সাপটিকে লাঠি দিয়ে খোঁচাবেন না। অ্যারাউন্ড 70% সময় দেখা গেছে সাপের কামড় ঘটে, সাপটিকে মারার বা ধরার চেষ্টা করবেন। সাপটির গায়ে অযথা ব্লিচিং পাউডার বা কার্বলিক অ্যাসিড ছড়াবেন না। এই ছোট্ট পদক্ষেপগুলি গ্রহণ করলে সাপের কামড়ে মৃত্যুর ঝুঁকি 30% কমানো সম্ভব। দেখুন, আমরা এটা বলছি না যে আপনাকে সাপ কামড় দিতে পারে না বা দিতে পারবে না এইসব ফলো করলে আপনি, কারণ ও একটি প্রাণী, ও ভয় পেয়ে আছে, আপনার কোনো দোষ নেই। হতেই পারে আপনি ওকে দেখলেন না এবং আপনাকে কামড় দিল। কিন্তু প্রবলেমটা ওখানে হয় যে আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না নিতে পারি। WHO বলছে সাপ কামড়ের অ্যাটলিস্ট 30 মিনিটের মধ্যে যেন সঠিক চিকিৎসা শুরু হয় এবং ফার্দার যেন তার প্রসিজার সঠিকভাবে চলতে থাকে। দেখুন, আমরা বেশ কিছু জিনিসপত্র ফলো করি না, সেটা হচ্ছে যে যেমন আপনি খুব শক্ত করে আপনার ক্ষতস্থানকে বাঁধবেন না। আপনি জিভ থেকে মানে আপনি ঠোঁট দিয়ে চুষে রক্ত বের করার চেষ্টা করাটা একদমই বৃথা, কারণ যে বের করছে তার ঠোঁট যদি ফাটা থাকে সেটা তাকেও ইনফেক্ট করবে, তারও মৃত্যুর চান্স অনেক বেশি হয়ে যাচ্ছে। সেটাকে মাথায় রাখতে হবে। আমরা ক্ষতস্থান বাঁধবো, কিন্তু এমনভাবে বাঁধবো না যে যাতে গ্যাংগ্রিন হয়ে যায়, মানে সেই জায়গাটা ফুলে উঠতে পারে, একটা গোল অংশ সৃষ্টি হয়ে যাবে। সেটা একটা প্রবলেমেটিক সিচুয়েশন করতে পারে এবং পরবর্তীকালে কিছু ভাইটাল ইনফেকশনের চান্সেসও বেড়ে যায়, সেটা মাথায় রাখতে হবে। দেখুন, কোবরা যদি কামড় মারে তাহলে সেই ক্ষেত্রে আমরা পুরো অঙ্গটাকে একটা ক্রেপ দিয়ে বাঁধবো। ধরুন আমার হাতে কামড়েছে, ফর এক্সাম্পল আমার হাতে কামড়েছে, এবার আমি আমার হাতটাকে পুরো ব্যান্ডেজ করব এখান থেকে এই অবধি, এবং এমনভাবে ব্যান্ডেজ করব যেন খুব বেশি টাইট না হয় আবার খুব বেশি লুজও না হয়, যাতে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ না হয় কিন্তু বিষের ফ্লো কমে। এবং তার থেকেও কিছু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনাকে সাপ কামড়ের পরে সেটাকে আইডেন্টিফাই কুইকলি করতে হবে। আপনি এটা ভাববেন না যে আমাকে কিছু কামড়েছে এবং সেটা কিছু হলে দেখা যাবে না, হয়তো সেটা বিষধর নয়, কিন্তু স্টিল ইনফেকশনের চান্সেস কোথাও না কোথাও থেকেই যায়। এবং খেয়াল রাখবেন, সাপ কামড়ের পরে অনেক সময় খুব অল্প সময়ের মধ্যে আমাদের ভমিটিং শুরু হয় বা এইরকম কিছু কমপ্লিকেশনস দেখা যায়, সেগুলোও যেন না হয়। সুস্থ থাকার চেষ্টা করুন। সিচুয়েশনকে সবসময় এড়ানো যায় না, তবে আমরা স্বাবলম্বী হয়ে উঠতেই পারি এবং নিজেদেরকে সেফ রাখার চেষ্টাটা তো করতেই পারি। মনে রাখবেন, সাপ কখনো নিজে থেকে আক্রমণ করে না, তারা শুধুমাত্র আত্মরক্ষার জন্য কামড়ায়। তাই আমরা যদি তাদেরকে সম্মান করি, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখি, তাহলে আমরা খুব সহজেই তাদের সাথে সহাবস্থান গড়ে তুলতে সম্ভব। আপনারা তপনবাবুর কাছ থেকে শুনেছেন যে সাপেরা আমাদেরকে ভয় পায়, তার জন্য তারা আমাদেরকে আক্রমণ করে। তাদের কোনো ইন্টারনাল মোটিভ নেই যে তারা আমাদেরকে মারতে চাইছে বা এইরকম কোনো ব্যাপার। তো আমরা কি অঙ্গীকারবদ্ধ হতে পারি না যে নেক্সট টাইম থেকে আমরা সাপকে ভয় পাবো না?
আমরা সঠিক জ্ঞান রাখবো, আমরা মিথস থেকে দূরে থাকবো, কারণ পরিবেশের প্রতিটি প্রাণী আমাদের সহযাত্রী, আর তাদের সাথে চলা আমাদের কর্তব্য। কখন? এই যে এখন সে হাই টু দ্য ক্যামেরা। করো না, সরি। নাইস কাট, গুড টেক।